প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য আবারও শুরু করছি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই বইটির শেষ পর্ব। সবাইকে শেষ পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের বই শুরু করছি। ধন্যবাদ। কাকে প্রথম সৎ হতে হবে? কাকে প্রথম সৎ হতে হবে? আমাদের দেশের যে করুণ অবস্থা, এই অবস্থায় কার প্রথম সৎ হওয়া প্রয়োজন, বা কাকে প্রথম সৎ করা দরকার প্রয়োজন? সারা দেশের সমস্ত প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে অসৎ ব্যক্তিদের যে অসততা, এই অসততার হাত থেকে মুক্তি পেতে হলে, দেশকে বাঁচাতে হলে প্রশাসনের কোন ব্যক্তিকে প্রথম সৎ হতে হবে, এইরকম একটা চিন্তা, একটা ভাবনা এবং একটা অনুসন্ধান দীর্ঘদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু এই চিন্তাভাবনা এবং অনুসন্ধানের একটা ফল পাওয়া যাচ্ছিল না, আবার মাথা থেকে এটা ফেলে দেওয়াও যাচ্ছিল না। এই দেশের এই অহিনকুল অবস্থায় প্রশাসনের কাকে প্রথম সৎ হওয়া উচিত, কে প্রথম সৎ হলে প্রশাসনের অসৎ ব্যক্তিরা নিয়ন্ত্রণে আসবে, মাথার এই ভাবনা দূর না হতেই ১৯৯৮ সালের জুলাই মাসের বাংলাদেশ বন বিভাগের কক্সবাজার রেস্ট হাউসে বন বিভাগের ডিএফও ডিভিশনাল ফরেস্ট অফিসারদের একটা বৈঠক বসল। প্রায় ২০ থেকে ২৫ জন ডিএফও বৈঠকে উপস্থিত হলেন। বৈঠকের আলোচ্য বিষয় হল সরকার কর্তৃক নতুন সিসিএফ, চিফ কনজারভেটর অফ ফরেস্ট বা প্রধান বন সংরক্ষক নিয়োগদান প্রসঙ্গ। ডিএফওদের বৈঠকে আলোচনা হলো নতুন সিসিএফ প্রার্থী ৫ জন। এই ৫ জনের মধ্যে বর্তমানে যিনি সিসিএফ আছেন তিনি চাকরির মেয়াদ বাড়িয়ে সিসিএফ পদে আরও থাকতে চান এবং বাকি ৪ জন সিএফ বা সিসিএফ হতে চান। এই ৫ জন সিসিএফ প্রার্থী আলাদা আলাদাভাবে ডিওএফদের কাছে ঘুষ বা চাঁদা হিসাবে মোটা অঙ্কের টাকা চাচ্ছেন। ডিওএফদের কাছ থেকে এই মোটা অঙ্কের টাকা নিয়ে সিসিএফ প্রার্থীরা নিজস্ব ব্যবস্থাপনায় বা নিজস্ব চ্যানেলে সিসিএফ হওয়ার জন্য বনমন্ত্রীকে ঘুষ দেবেন এবং যেহেতু সিসিএফ একটা গুরুত্বপূর্ণ পদ, তাই এই পদে কাউকে নিয়োগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর একটা সম্মতি বনমন্ত্রীকেই নিতে হবে। আর তাই সিসিএফ প্রার্থীদের কাছ থেকে নেওয়া ঘুষের টাকা থেকে একটা বড় অংশ প্রধানমন্ত্রীকে বনমন্ত্রীর দিতে হবে, নইলে সিসিএফ পদে নিয়োগ দেওয়া হবে না। বনমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ঘুষ দেওয়ার এই প্রতিযোগিতায় যে প্রার্থী সর্বোচ্চ টাকা দেবেন তিনি সিসিএফ হবেন। এই জন্যই সিসিএফ প্রার্থীরা ডিএফওদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেছে। ডিএফওদের আলোচ্য বিষয় হল, আমরা যে সিসিএফ প্রার্থীকে টাকা দেব, তিনি সিসিএফ না হয়ে যে প্রার্থীকে টাকা দেব না, সেই প্রার্থী যদি সিসিএফ হয়ে যায় তাহলে তো আমাদের বদলি করে হেডকোয়ার্টারে নিয়ে কর্মহীন করে রাখা হবে। ডিএফও হিসেবে ফিল্ডে থেকে দেদারছে যে টাকা আমরা কামাচ্ছি তা বন্ধ হয়ে যাবে। তাই সর্বসম্মতিক্রমে ডিএফওগণ সিদ্ধান্ত নিল যে সকল সিসিএফ প্রার্থীকে সমান টাকা দেয়া হবে এবং দেয়া হলেও তাই। যিনি নতুন সিসিএফ হয়েছেন আব্দুস সাত্তার, তিনি মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর টাকা একত্র করে বনমন্ত্রীর কাছে না দিয়ে আলাদাভাবে ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। নতুন সিসিএফ জনাব আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীর অংশ বনমন্ত্রীর হাতে না দিয়ে সোজা চলে গেলেন ঢাকা বেইলি রোডের টাঙ্গাইল মিষ্টিঘরের ঠিক সাথে লাগোয়া পেছনে তৃতীয় তলার বিল্ডিং ১২ নম্বর নিউ বেইলি রোডে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার কাম ছোট বোন শেখ রেহানার অর্থবিকলাঙ্গ স্বামী শফিক সিদ্দিকী ঢাকঢোল পিটিয়ে তদবিরকারক চেম্বার খুলেছেন। সেখানে গিয়ে শফিক সিদ্দিকীকে না পেয়ে সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার গেলেন শেখ হাসিনা ও শেখ রেহানার মালিকাধীন বিজয়নগরের সুং গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ম্যানেজার ইসলামকে তদবিরের বিষয়ে খুলে বলার পর ম্যানেজার ইসলাম সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তারকে সঙ্গে নিয়ে চলে গেলেন বনানীর আবেদ টাওয়ারের নিচতলায় অবস্থিত শেখ হাসিনা ও শেখ রেহানার মালিকানাধীন অপর রেস্টুরেন্ট ফাউন্টেন ফরচুন রেস্টুরেন্ট অ্যান্ড বারে। সিসিএফ প্রার্থী আব্দুস সাত্তার এখানেই শফিক সিদ্দিকীর হাতে প্রধানমন্ত্রীর অংশটা দিলেন এবং তিনি জনাব আব্দুস সাত্তার নতুন সিসিএফ নিয়োগ পেলেন। তাহলে কি দাঁড়ালো? এদেশ থেকে দুর্নীতি দূর করতে, ঘুষ দূর করতে কাকে প্রধান সৎ হতে হবে? রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, যিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী, তাকেই প্রথম সৎ হতে হবে। প্রধানমন্ত্রীর সততায়
আর দক্ষতায় মন্ত্রীরা সৎ হবে, তারপর সচিবরা, এভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে গোটা দেশে ন্যায় ও সততার শাসন কায়েম হতে পারে। এই চিন্তার সাথে দ্বিমত পোষণ করেন ডক্টর নাজনীন বেগম ফ্যান্সি, MBBS, MOG, OPD, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, এবং তার স্বামী ডক্টর রাহমাতুল বারী লাবলু, MBBS, SMEM ও NI, CDD, শেরেবাংলানগর, ঢাকা। বলেছেন, সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে। জনগণ যেন কোনো অবস্থাতেই অসৎ ব্যক্তিদের নেতা বা প্রতিনিধি হিসাবে নির্বাচিত না করে। নির্বাচিত করার আগে দলের দিকে না তাকিয়ে ব্যক্তির সততার দিকে গভীরভাবে লক্ষ্য রেখে যেন ভোট দেয় এবং জনপ্রতিনিধি নির্বাচিত করে। পেশায় চিকিৎসক এই দম্পতি এই প্রসঙ্গে ধানমন্ডি মোহাম্মদপুর থেকে 1996 সালের 12 জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় করা ডক্টর কামাল হোসেনের কথা বললেন। চিকিৎসক দম্পতি অত্যন্ত আক্ষেপের সাথে বললেন, তারা ধানমন্ডির নির্বাচনী এলাকার ভোটার। নির্বাচনের সময় তারা ঢাকার বাইরে ছিলেন। ডক্টর কামাল হোসেনের মতো একজন সৎ ও শিক্ষিত লোক নির্বাচনে দাঁড়িয়েছেন বলে তারা অত্যন্ত তাড়াহুড়ো ও কষ্ট করে ঢাকায় এসে ডক্টর কামাল হোসেনকে ভোট দেন। কিন্তু ভোট গণনায় দেখা গেল ডক্টর কামাল হোসেন শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। অথচ ধানমন্ডি মোহাম্মদপুর এলাকার প্রায় সকল ভোটারই শিক্ষিত। তাই এই ডাক্তার স্বামী স্ত্রীর অভিমত হল, সর্বপ্রথম জনগণকে সৎ হতে হবে, ঠিক হতে হবে, সৎ ও শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করতে হবে। তাহলেই আমাদের দেশে সৎ ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা হবে। সুরে সুরে কথা বলা। রাজনীতিতে সুরে সুরে কথা বলতে হয়। পার্টি বা সংগঠনের মূল নেতা বা নেত্রী যিনি, তার সুরে সুরে কথা বলতে হয়। আপনি যে পর্যায়ের নেতা বা কর্মী হন না কেন, পার্টি বা সংগঠনের অথবা রাষ্ট্রের মূল নেতা যিনি, যার হাতে মূল ক্ষমতা, তিনি যদি চৈত্রের ভর দুপুরেও বলেন এখন রাত, আপনাকেও বলতে হবে তাই। যদিও তখন ভর দুপুর, তবুও ভুলেও তা বলতে পারবেন না। যদি সুরে সুরে কথা না বলে সত্য কথা বলেন, তাহলেই আপনি হবেন নেতার কাছে অগ্রহণযোগ্য ব্যক্তি। নেতা বা নেত্রী যা বলবেন তা যত অসত্য বা ভুল হোক না কেন, তা আপনাকে তালে তালে সুরে সুরে সব ঠিক বলে যেতে হবে। যদি তা না পারেন, তাহলে আর যা হোক, অন্তত রাজনীতিতে সাইন করতে পারবেন না, যোগ্য হতে পারবেন না। আর রাজনীতিতে যিনি মূল নেতা বা নেত্রী বা ক্ষমতার মূল মালিক, অর্থাৎ যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দু, তার কাজ হলো যে তার সাথে তালে তাল মিলিয়ে সুরে সুরে কথা বলবে বা কাজ করবে, তাকেই সবচেয়ে যোগ্য ও আনুগত্যশীল মনে করা। এর বাইরে তিনি আর কিছুই মনে করতে পারেন না। অর্থাৎ ভুল করেই হোক অথবা ইচ্ছে করেই হোক, তিনি দিনকে রাত বলেছেন। আর অধীনস্থ কোনো নেতা বা কর্মী যদি তা শুধরে দেয়, তাহলেই তিনি ধরে নেন অধীনস্থ এই ব্যক্তি, এই লোক তার প্রতি আনুগত্যশীল নয়, যোগ্যও নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে তিনি যা বলবেন বা করবেন, তা সঠিক হোক বা না হোক, অবশ্যই বলতে হবে ঠিক, সবটাই ঠিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাজনীতিতে প্রথম কথা হচ্ছে তার কোনো ভুল থাকতে পারে না। কেউ যদি মনে করে তার ভুল হয়েছে, তাহলে তাকে রাজনীতির প্রথম কথা পুনরায় স্মরণ করাতে হবে। ঠিক ঠিক নেত্রী, আপনি যা বলছেন বা যা করছেন তা সব ঠিক। শেখ হাসিনার রাজনীতিতে যারা এভাবে চলেছে তারাই উপরে উঠেছে এবং সফল হয়েছে। কোনো শিক্ষা নেয়নি। রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতাদের ইতিহাস সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, যার মুখের কথায় লক্ষ কোটি মানুষ উদ্বেলিত হতো, যার আঙুলের ইশারায় সারি সারি মানুষ মৃত্যুর দিকে ছুটে যেত, পরম করুণাময় আল্লাহর দরবারে হাত তুলে নিজের জন্য দোয়া করার কথা ভুলে গিয়ে যার জন্য মানুষ দোয়া করত, তিনি শেখ মুজিবুর রহমান। কেউ কেউ তাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, কেউ কেউ বলেন না। এদেশের বেশিরভাগ মানুষ জাতির পিতা বঙ্গবন্ধু বলেন না, স্বীকার করেন না এবং মানেন না। কিন্তু তিনি যে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, এটাই সকলে স্বীকার করেন। 1975 সালের 15ই আগস্ট মসজিদে ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসল্লিরা শয্যা ছেড়ে নামাজে যাচ্ছে। ঠিক সেই সময় বাংলাদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান বাঁচার জন্য, শুধু বাঁচার জন্য দীর্ঘ 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা কত চেষ্টা তদবিরি না করেছেন। তার প্রাণ বাঁচার জন্য সেনাবাহিনী প্রধানের কাছে ফোন করেছেন,
সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড কমান্ডারের কাছে ফোন করেছেন, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনা ইউনিট প্রধানের কাছে ফোন করেছেন, পুলিশের আইজির কাছে ফোন করেছেন, পুলিশ কন্ট্রোল রুমে ফোন করলেন, গণভবনে ফোন করলেন, কিন্তু কোনো জায়গা থেকেই একটুও সারা শব্দ এলো না। সর্বশক্তি পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শেখ মুজিবুর রহমান ও তার পরিবার পরিজনের জীবন রক্ষার জন্য একটি মানুষকেও পাঠালেন না। যে ব্যক্তির এত লোকজন, এত ঢাল তলোয়ার, এত অনুসারী, এত ক্ষমতা, তাকে সাহায্য করতে, তার প্রাণ বাঁচাতে কেউই এগিয়ে এলো না। মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিককে বন্দি করে, বিচার না করে বন্দি দশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সামনে থেকে বুকে গুলি করে হত্যা করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে কোথায় সিরাজ শিকদার বলা এ দম্ভ করা স্বাধীনতার ইশতেহার পাটকারী এম.এ. রশিদ শেখ মুজিবরের ভাগ্নে শেখ শহীদ যখন ছাত্রলীগের সভাপতি, তখন এম.এ. রশিদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শেখ কামালের সাথে দ্বন্দ্বের কারণে এম.এ. রশিদ দীর্ঘদিন শেখ মুজিবুর রহমানের কাছে যাননি। এম.এ. রশিদ বলেন, বঙ্গবন্ধু যে অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবেন এটা আমি বুঝতে পেরেছিলাম। শেখ মনি ভাইয়ের অনুরোধে 1975 সালের জুলাই আগস্টে আমি যখন গণভবনে বঙ্গবন্ধুর সাথে দেখা করতে যাই, আমাকে দেখেই বঙ্গবন্ধু বলে উঠলেন, পৃথিবীতে এমন কেউ কি আছে যে আমার দরবারে হাজির হবে না? বলে অট্ট হাসি দিলেন। সেই বলা আর হাসিতে ছিল ভয়ঙ্কর অহংকার, প্রচণ্ড গরিমা। তখনই আমার মন বলে উঠল, বঙ্গবন্ধু আর বেশি দিন পৃথিবীতে নেই। 15ই আগস্টের শিক্ষা হচ্ছে আল্লাহকে ভয় করা, সব সময় আল্লাহকে স্মরণে রাখা, মানুষের প্রতি অমানুষের আচরণ না করা, মানুষকে সম্মান করা, নিজেকে সর্বে সর্বা মনে না করা, মানুষকে ভালোবাসা, আত্মা, অহমিকা ও গরিমা বর্জন করা। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবার পরিজনের আত্মীয়রা 15ই আগস্ট থেকে বিন্দুমাত্র শিক্ষা নেয়নি, বরং 15ই আগস্টের ঘটনা থেকে তারা আরও কুশিক্ষা অর্জন করল। তারা মানুষকে চুল পরিমাণও ভালোবাসে না, মানুষকে অপমান অপদস্থ করতে প্রচণ্ড আনন্দ বোধ করে। কার কত টাকা? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার এখন একই অ্যাকাউন্ট, একই হিসাব। দুই বোনের মধ্যে অনেক ঝগড়াঝাটির পর দুজনে মিলে একটি অ্যাকাউন্ট হওয়ার বিনিময়ে আপোষ হয়েছে। এই দুই বোনের বর্তমান আমেরিকায় 3টি ডিপার্টমেন্টাল স্টোর হয়েছে। এর একটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুল ও তার স্বামী, অপরটি চালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় এবং তৃতীয়টি চালায় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে ববি। এছাড়া এই দুই বোনের বিভিন্ন দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার উপরে মালিক হয়েছেন। প্রধানমন্ত্রীর চাচাতো বোন লুনা এবং মিনা শত শত কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর অপর চাচাতো ভাই রুবেল ও তার অন্যান্য ভাইয়েরা শত কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রীর চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকন প্রায় 500 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রীর বাবার ফুফাতো ভাইয়ের ছেলে প্রধানমন্ত্রীর এপিএস বাহাউদ্দিন নাসিম এবং তার চাচাতো ভাই প্রধানমন্ত্রীর চিফ সিকিউরিটি নজিব আহমেদ নজিব ও তার ভাইয়েরা মিলে বর্তমানে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এবং দুঃসম্পর্কের আত্মীয় স্বজনের এমন কেউ নেই যিনি বর্তমানে শত কোটি টাকার মালিক হননি। স্বাধীনতা ঘোষণা দিবস, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত বিতর্ক, একটা প্রচণ্ড রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করলাম। নিরস্ত্র বাঙালি সশস্ত্র হলো, অকাতরে জীবন বিলিয়ে দিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে পৃথিবীর অন্যান্য দেশও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে পড়ল। ভারত মুক্তিবাহিনীর সাথে এক হয়ে যুদ্ধ করল। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য 7ম নৌবিহার পাঠালো। সোভিয়েত রাশিয়া আমাদের পক্ষে মার্কিন 7ম নৌবহরের মোকাবেলা করার জন্য সাবমেরিন পাঠালো। বিশ্বের অন্যান্য দেশও পরোক্ষভাবে পক্ষে বিপক্ষে আমাদের মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ল। সারা দুনিয়া তোলপাড় করে প্রায় 1 লক্ষ পাকিস্তানি হানাদার সৈনিককে পরাজিত করে 16ই ডিসেম্বর 1971 আমরা বিজয়ী হলাম, স্বাধীন হলাম। কিন্তু তারপরও আমাদের স্বাধীনতার ঘোষক নিয়ে, স্বাধীনতা দিবস নিয়ে, জাতীয় পতাকা নিয়ে, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক রয়েই গেল। অনেকেই ভাবতে পারেন এসব ছোটোখাটো তুচ্ছ ব্যাপার নিয়ে বিতর্ক করে কোনো লাভ নেই। আবার অনেকেই ভাবতে পারেন না, এসব আমাদের অনেক গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিষয়।
এর মীমাংসা বা সমাধান হওয়া দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আওয়ামী বুদ্ধিজীবী ডক্টর নীলিমা ইব্রাহিম দৈনিক বাংলাবাজার পত্রিকায় এক প্রবন্ধ লিখে শেখ হাসিনা সরকারের কাছে দাবি করেছেন ২৬শে মার্চের পরিবর্তে ৭ই মার্চকে আমাদের স্বাধীনতা দিবস ঘোষণা করতে। ডক্টর নীলিমা ইব্রাহিমের এই দাবি করার যুক্তি হচ্ছে, তার ভাষায় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের সোহরাওয়ার্দী উদ্যানের ভাষণে বলেছেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অতএব ৭ই মার্চই আমাদের প্রকৃত স্বাধীনতা দিবস। এক মুক্তিযোদ্ধা দাবি করেছেন, বর্তমানে আমরা জাতীয় সঙ্গীত হিসেবে যে রবীন্দ্রসঙ্গীতটি গাই, এটি আমাদের প্রকৃত জাতীয় সঙ্গীত নয়। দেশ স্বাধীনের পরে জাতীয় সঙ্গীত হিসেবে মহল বিশেষের চাপিয়ে দেওয়া একটি রবীন্দ্রসঙ্গীত মাত্র, যা এদেশের কোনো কবি সাহিত্যিক দ্বারা রচিত হয়নি এবং মুক্তিযুদ্ধের সময় জাতীয় সঙ্গীত হিসাবে এই গান গাওয়া হয়নি। আমাদের মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের স্বতঃস্ফূর্তভাবে জাতীয় সঙ্গীত হিসেবে যে গানটি গেয়েছিল, যে গান গেয়ে মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র খোলা হতো এবং বন্ধ করা হতো, আমরা মুক্তিযোদ্ধারা ট্রেনিংয়ের সময় জাতীয় সঙ্গীত হিসেবে যে গান গেয়ে জাতীয় পতাকা উত্তোলন করতাম, সেই গানটি জয় বাংলা, বাংলার জয় গানটি আমাদের জাতীয় সঙ্গীত। অতএব এই গানকেই পুনরায় জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করা হোক। অপর এক মুক্তিযোদ্ধা পত্রিকায় দাবি করেছেন, বর্তমানে যে পতাকাকে জাতীয় পতাকা হিসেবে উত্তোলন করা হয়, এই পতাকা প্রকৃত জাতীয় পতাকা নয়। বর্তমান পতাকা হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার পরিবর্তিত রূপ বা স্বাধীনতার পরে চাপিয়ে দেওয়া হয়েছে। জাতীয় পতাকা হিসেবে যে পতাকা উড়িয়ে স্বাধীনতা দাবি করেছে এবং পতাকার তলে দাঁড়িয়ে বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছে এবং আমরা মুক্তিযোদ্ধারা যে পতাকার তলে দাঁড়িয়ে জীবন দিয়ে পতাকার মর্যাদা রক্ষার শপথ নিয়ে মুক্তিযুদ্ধে প্রাণ বিলিয়ে দিয়েছেন, সেই সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত পতাকাই আমাদের জাতীয় পতাকা। আমরা সেই পতাকাকেই জাতীয় পতাকা হিসাবে দেখতে চাই। বর্তমানে যে পতাকা রয়েছে, এ হচ্ছে প্রকৃত জাতীয় পতাকার বিকৃত রূপ, যা স্বাধীনতার পরে জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এছাড়া স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক তো শুরু থেকে এখন পর্যন্ত চলছেই, অর্থাৎ কে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন তা নিয়ে বাংলাদেশের জন্ম থেকে অদ্যাবধি অবিরাম বিতর্ক চলছে। কিন্তু সত্যি বলতে কি, কে স্বাধীনতার ঘোষক, এই বিতর্কের অবসান বা সর্বজন সমাধান কখনোই হয়নি। কেউ বলেছে শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার ঘোষণা করেছেন, কেউ বলেছেন জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা করেছেন। যখন যিনি ক্ষমতায় যাচ্ছেন, এই দুইজনের মধ্যে যখন যার সমর্থকরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছেন, রেডিও টেলিভিশনে তাকেই স্বাধীনতার ঘোষক বলে প্রচার চালিয়ে যাচ্ছেন। কিন্তু আসলে কে স্বাধীনতা ঘোষণা করেছেন? গভীরভাবে একাগ্রচিত্তে এর অনুসন্ধান ও গবেষণা এবং বিচার করা একান্ত জরুরি দরকার। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করলাম আর আমাদের স্বাধীনতার প্রকৃত ঘোষককে খুঁজে বের করতে পারবো না, এটা হতে পারে না। আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষক খুঁজে না পাই, তাহলে তো আগামী প্রজন্ম একদিন আমরা যে দেশ স্বাধীন করেছি সেটাও খুঁজে পাবে না। আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের খুঁজে পেতে হবে। গবেষণা, অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়োজনে আমাদের অতীতে ফিরে যেতে হবে। 1970 সালে পাকিস্তানের ঔপনিবেশিক কাঠামোতে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে গোটা 7.5 কোটি বাঙালি জাতি শেখ মুজিবুর রহমানকে একক এবং অদ্বিতীয় নেতা হিসেবে নির্বাচিত করে। 200 বছর পরাধীন থাকা বাঙালি জাতি স্বাধীনতার জন্য মুক্তিপাগল হয়ে 95% ভোট নিয়ে শেখ মুজিবুর রহমানকে তাদের নেতা নির্বাচিত করে। বাঙালি জাতি তার সমস্ত আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি পেতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার সকল দায়িত্ব শেখ মুজিবুর রহমানের উপরে এককভাবে ন্যস্ত করে। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সর্বত্র স্বাধীনতা পাগল কৃষক, শ্রমিক, ছাত্র জনতার মুখে একটাই স্লোগান, একটাই দাবি, পাকিস্তানের মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো। মুক্তিপাগল বাঙালি বাঁশের লাঠি নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। 2রা মার্চ মাঠে ঘাটে, বাজারে, গ্রামেগঞ্জে, শহরে, বাড়িঘরে, রাস্তাঘাটের দেশের সর্বত্র বাঙালি জাতি তার প্রিয় পতাকা, স্বাধীন বাংলার পতাকা টানিয়ে দিল। সবুজ পতাকার লাল বৃত্তে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা সারা বাংলার আকাশে পতপত করে উঠতে লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অনেক জায়গায় কাঠের রাইফেল দিয়ে
অস্ত্র চালানোর প্রশিক্ষণের মহড়া চলতে লাগলো। এমনই পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমান 7ই মার্চের রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন। 7ই মার্চের রেসকোর্সের এই জনসভায় লক্ষ লক্ষ লোক বাঁশের লাঠি নিয়ে সমবেত হলো। এই জনসভায় ভাষণ দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এবং ডক্টর কামাল হোসেনকে একটি বক্তৃতা লিখে দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। তিনি শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং ডক্টর কামাল হোসেনকে বললেন, তোমরা আমার 7ই মার্চের বক্তৃতার পয়েন্ট তৈরি করে দেবে এবং আমি ওই পয়েন্টের উপরে নিজের ভাষায় বক্তৃতা করব। তিনি আরও বললেন, তোমরা বক্তৃতার পয়েন্টগুলো এমনভাবে করবে যাতে আমি ওই পয়েন্টগুলো বক্তৃতায় বললে পাকিস্তান কাঠামোয় কোনো ক্ষতি না হয় এবং পাকিস্তান আইনে তা যেন বেআইনি না হয়। তাজউদ্দিন আহমেদ ও ডাক্তার কামাল হোসেন দুজনে মিলে শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের পয়েন্ট তৈরি করে দেন এবং 7ই মার্চে শেখ মুজিবুর রহমান যখন বক্তৃতা দিতে থাকলেন, তাজউদ্দিন আহমেদ তখন বক্তৃতার ডায়াসের নিচে বসে বক্তৃতার পয়েন্টগুলো মিলিয়ে দেখতে থাকেন। শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ ও ডাক্তার কামাল হোসেন এবং অন্যান্য নেতাদের বলেন, এবার আমাকে পাকিস্তানের ক্ষমতা দিতে হবে। যদি আমাকে ক্ষমতা না দেয় তাহলে তোমাদের যা করার তোমরা তা করবে। এই কথাগুলো 31শে অক্টোবর শনিবার 1998 সালে 7টায় 122-124 মতিঝিল মেট্রোপলিটন চেম্বার বিল্ডিংয়ে 3য় তলায় তার নিজের চেম্বারে বসে ডক্টর কামাল হোসেন নিজের মুখে বলেছেন। ডক্টর কামাল হোসেন আরও বলেছেন এবং দৃঢ়তার সাথে বলেছেন, তিনি এবং আমিনুল ইসলামই শেষ দুই ব্যক্তি যারা 1971 সালের 25শে মার্চের রাত 10টা-11টায় ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসা থেকে বঙ্গবন্ধুর সাথে কথা বলে বেরিয়ে এসে সোজাসুজি তাজউদ্দিন আহমেদের বাসায় যান। কিন্তু তখন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার বিষয়ে কিছুই বলেননি। ডক্টর কামাল হোসেন তাজউদ্দিন আহমেদের বাসায় থাকতেই রাত 12:30টায় একটায় কুমিল্লা থেকে নির্বাচিত MNA মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি মুজাফর সাহেব এসে খবর দেন যে পাকিস্তানি আর্মি পিলখানা, বর্তমান বিডিআর হেডকোয়ার্টার, রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং নিরীহ সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে। এই সংবাদ শোনার পর তাজউদ্দিন আহমেদ সহ সকলেই যার যার নিরাপদ স্থানে পালিয়ে যান। 25শে মার্চে বা তার পরে কবে, কোথায়, কার কাছে এবং কিভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল হোসেন বলেন, এটা আমার জানা নেই। শুনেছেন কিনা জিজ্ঞেস করা হলে ডক্টর কামাল বলেন, না, আমি শুনিনি, আমাকে কেউ বলেনি। কবে, কোন সময়ে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় জানতে চাইলে ডক্টর কামাল হোসেন বলেন, এ বিষয়ে সবচেয়ে ভালো বলতে পারবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেননা তিনি তখন বঙ্গবন্ধুর কন্যা হিসেবে ওই বাড়িতেই ছিলেন। একমাত্র বঙ্গবন্ধু পরিবারের সদস্য ছাড়া এসবের সঠিক উত্তর অন্য কেউ দিতে পারবে না। ডক্টর কামাল হোসেনকে এপ্রিল মাসের 4 তারিখ গ্রেপ্তার করা হয়। 4 এপ্রিল 1971 ডক্টর কামাল গ্রেপ্তার হওয়া পর্যন্ত শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ কারোর সাথেই কোনো প্রকার যোগাযোগ তার হয়নি। 4 এপ্রিল গ্রেপ্তার করে ডক্টর কামাল হোসেনকে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় এবং 5 এপ্রিল 1971 পাকিস্তানের রাজধানী রাওয়ালপিন্ডির হরিপুর জেলে নিয়ে যাওয়া হয়। পাকিস্তানের হরিপুর জেলে 5 এপ্রিল থেকে 28 ডিসেম্বর পর্যন্ত ডক্টর কামাল হোসেনকে রাখা হয়। এই জেলে ডক্টর কামালকে মানসিকভাবে নির্যাতন করা হয়। মোটা লোহার গ্রিল দিয়ে ঘেরা ছোট্ট একটি অন্ধকার প্রকোষ্ঠের বাইরে কখনোই ডক্টর কামাল হোসেনকে বের হতে দেওয়া হয়নি। ডক্টর কামালকে কখনোই কোনো প্রকার সংবাদপত্র বা রেডিও দেওয়া হতো না। 1971 সালের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ের পর হঠাৎ করে পাকিস্তান জেল কর্তৃপক্ষ ডক্টর কামাল হোসেনের সাথে সম্মানজনক আচরণ করতে শুরু করে। তিনি একটা বিরাট পরিবর্তন হয়েছে বলে মনে মনে ধারণা করেন। 28 ডিসেম্বর পাকিস্তানের হাজারা জেলার কাশিম শিয়ালা গেস্ট হাউসে ডক্টর কামাল হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসঙ্গে মিলিত হন। কেউ কেউ বলেছেন এবং দাবি করেছেন 1971 সালের 25শে মার্চের দিবাগত রাত 12টার পর অর্থাৎ ঘড়ির সময় 26শে মার্চ রাতে শেখ মুজিবুর রহমান টেলিগ্রামের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। যদিও শেখ মুজিবুর রহমান নিজে কখনোই বলেননি যে 26শে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তারপরও গবেষণা ও বিচার বিশ্লেষণের প্রয়োজনে এই দাবি মেনে নিলে কি দেখা যাবে? টেলিগ্রাম হচ্ছে এমন একটি বিদ্যা যে
এর একজন প্রেরক এবং একজন প্রাপক থাকতে হবে। শেখ মুজিবুর রহমান যদি প্রেরক হিসেবে টেলিগ্রামের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠিয়ে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই একজন প্রাপক হিসেবে টেলিগ্রাম পেয়েছেন। সেই প্রাপকটিকে শেখ মুজিবুর রহমান টেলিগ্রাম কার কাছে পাঠিয়েছিলেন, অর্থাৎ টেলিগ্রামের প্রাপক কে ছিলেন? আজ পর্যন্ত সেই সৌভাগ্যবান ব্যক্তিটির দেখা মিলল না, পরিচয় মিলল না। বলা হবে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণা পাঠানো হয়েছে, অথচ যার কাছে পাঠানো হয়েছে অনুসন্ধান করেও তার হদিস মিলবে না, ঐতিহাসিক প্রয়োজনেও প্রাপকের সন্ধান মিলবে না। এটা ছাড়া টেলিগ্রাম প্রেরণ করা যায় না, প্রাপক ছাড়া প্রেরকও থাকে না। যেহেতু প্রাপক নেই, সেহেতু প্রেরকও ছিল না বলে টেলিগ্রামে স্বাধীনতা ঘোষণার বিষয়টি সমাপ্তি টানা যেতে পারে। অর্থাৎ ২৬শে মার্চ রাতে টেলিগ্রামের মাধ্যমে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণার পক্ষে কোনো যুক্তি নেই এবং অনুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণ করে এর পক্ষে কোনো প্রমাণ বা যুক্তি খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া মুক্তিযুদ্ধের সফল নেতৃত্ব দানকারী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, ডক্টর কামাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ থাকতে তাদের কাছে স্বাধীনতার ঘোষণা না দিয়ে টেলিগ্রামের মাধ্যমে ঘোষণার কোনো কারণ থাকতে পারে না। ডক্টর নীলেবা ইব্রাহিমের দাবি অনুযায়ী ৭ই মার্চের ভাষণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। ৭ই মার্চই আমাদের স্বাধীনতা দিবস। যদি তাই হবে, তবে শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ই জানুয়ারি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ফিরে তো বলবেন না যে আমি ৭ই মার্চে স্বাধীনতা ঘোষণা করেছি এবং ৭ই মার্চ আমাদের স্বাধীনতা দিবস। উপরন্তু তিনি স্বাধীন দেশের সরকার প্রধান হিসাবে ২৬শে মার্চকেই স্বাধীনতা দিবস হিসাবে প্রথম পছন্দ করেছেন। শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মধ্যবর্তী পর্যায়ে এক জায়গায় ঠিকই বলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ কথা বলেই তিনি পাকিস্তানি শাসকদের কাছে ৪টি শর্ত দিয়ে তার বক্তৃতা শেষ করেন। শেখ মুজিবুর রহমান ভাষণের শেষ পর্যায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের উদ্দেশ্যে বলেন, আমার দাবি মানতে হবে। প্রথম, ১. সামরিক আইন মার্শাল ল উইথড্র করতে হবে। ২. সমস্ত সেনাবাহিনীর লোককে ব্যারাকে ফেরত নিতে হবে। ৩. যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। ৪. প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই ৪টি দাবির মধ্যে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা, অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করাই মুখ্য এবং গুরুত্বপূর্ণ দাবি। এখানে বিচার বিশ্লেষণ ও বিবেচনার বিষয় হলো, যদি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান শেখ মুজিবের ৭ই মার্চের দাবি মেনে নিত, তাহলে কি হতো? বাংলাদেশ কি স্বাধীন হতো? কবি নির্মলানন্দ গুণের ভাষায়, তাহলে আর যাই হোক, এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণের দাবি অনুযায়ী শেখ মুজিবকে যদি পাকিস্তানের প্রধানমন্ত্রী করা হতো, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন হতো না, পাকিস্তানি থেকে যেত। ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে বললেন, আমরা তোমাদের ভাতে মারব, পানিতে মারব, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিচ্ছু বলবে না। পাকিস্তানি সেনাবাহিনী ৭ই মার্চ থেকে ২৫শে মার্চ রাত ১২টা পর্যন্ত ব্যারাকে রইল, কেউ বের হলো না। এদিকে পাকিস্তানিরা ৭ই মার্চের পরে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আজকের বাংলাদেশ ঢাকা তেজগাঁও এয়ারপোর্ট দিয়ে বিমানে করে দিবারাত্রি ২৪ ঘন্টা সৈন্য আনতে লাগলো। ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান বললেন, যে পর্যন্ত আমার দাবি আদায় না হবে খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেবে। খাজনা ট্যাক্স সব বন্ধ করে দেওয়া হলো, কেউ দিবে না। জনগণ পাকিস্তান সরকারকে খাজনা ট্যাক্স দেয়া বন্ধ করে দিল। শেখ মুজিবুর রহমান আরও বললেন, এই পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে ১ পয়সাও পাচার হতে পারবে না। ৩ ঘন্টা ব্যাংক খোলা থাকবে শুধু কর্মচারীদের মায়নাপত্র নেয়ার জন্য। ঠিকই ব্যাংকগুলো থেকে পাকিস্তানের ১ পয়সাও পাচার হলো না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা শেখ মুজিবের নির্দেশেই চলতে লাগলো। সরকারি বেসরকারি প্রশাসন সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের নিয়ন্ত্রণে চলে গেল। ১১শত মাইল দূরে মাঝখানে ভারতের মতো বিশাল রাষ্ট্রের ওপর দিয়ে পাকিস্তানের আর কিছুই করার থাকলো না। বাংলাদেশ কার্যত পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশে পরিণত হলো। ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে আর একটি সৈন্য পূর্ব বাংলায় আসতে পারবে না, এই কথাটি বলায় বিমানে করে পাকিস্তান থেকে সৈন্য আসতে লাগলো। ২৩শে মার্চ পাকিস্তান দিবস। এই পাকিস্তান দিবসে একমাত্র মুজিবুর রহমানের ধানমন্ডি বাড়ি ছাড়া
এই বাংলার সরকারি বেসরকারি কোনো অফিস আদালত এবং কোথাও পাকিস্তানি পতাকার চিহ্নমাত্র দেখা যায়নি। দেশের সর্বত্র উড়ছিল স্বাধীন বাংলার পতাকা। কেবলমাত্র শেখ মুজিবুর রহমানের বাড়িতে একমাত্র পাকিস্তানি পতাকা উত্তোলন করা হয়েছিল। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়ে জোরপূর্বক পাকিস্তানি পতাকা নামিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। ওই সময় শেখ মুজিবুর রহমান তার বাড়িতে থাকলেও ঘরের বাইরে আসেননি। এক সামরিক পরিসংখ্যানে দেখা যায় ১৯৭১ সালের ৭ই মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে যত পাকিস্তানি সৈন্য ছিল তার শতকরা ৬৫% ছিল বাঙালি, যারা ২৫শে মার্চের পর মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, এবং ৩৫% ছিল মূল পাকিস্তানি, পাঞ্জাবি, বেলুচ, পাঠান। এই ৩৫% পাকিস্তানি সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না। আর ৬৫% বাঙালি পাকিস্তানি সৈনিকদের মধ্যে প্রায় সবাই ছিল নন কমিশনার বা সিপাহী, যারা সরাসরি যুদ্ধ করে। ১৯৭১-এর ৭ই মার্চ পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনী অবাঙালি ৩৫% সৈন্য, পাকিস্তানি বাঙালি ৬৫% সৈন্যের কাছে এক ধরনের জিম্মি দশাই ছিল। ৭ই মার্চের পর থেকে ২৫শে মার্চ পর্যন্ত পাকিস্তানিরা বাঙালি সৈন্যদের চাইতে ২০ থেকে ৩০ গুণ বেশি অবাঙালি, পাকিস্তান, বেলুচ ইত্যাদি সৈন্য ঢাকায় নিয়ে আসে এবং তারপরই ২৫শে মার্চ রাত ১২টার পর বাঙালিদের উপর আক্রমণ শুরু করে। শেখ মুজিবুর রহমান যদি সত্যিকার অর্থেই কায় মনোবাক্যে বাংলাদেশের স্বাধীনতা চাইতেন, তাহলে ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার দাবির আড়ালে স্বাধীনতা প্রসঙ্গটি চাপা না দিয়ে পরিষ্কার করে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতেন। গোটা বাঙালি জাতির দেয়া স্বাধীনতার ঘোষণার দায়িত্বটি শেখ মুজিবুর রহমান যদি পালন করে বলতেন, আমি আজ থেকে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলাম, এখন থেকে পাকিস্তানের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই, আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের দেশের নাম বাংলাদেশ, পাকিস্তান থেকে একটি সৈন্যও আর আসতে পারবে না, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হলো এবং বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি সৈন্যদের বন্দী করা হলো, তাহলে বিনা রক্তপাতে বিনা যুদ্ধে আমরা স্বাধীন রাষ্ট্র এবং জাতি হিসাবে পৃথিবীর মানচিত্রে স্থান পেতাম। মাঝখানে ভারতের মতো বিশাল শত্রু রাজ্য পাড়ি দিয়ে ১১০০ মাইল দূর থেকে পাকিস্তানিদের আর কিছুই করা থাকতো না। যেমন ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যদের বন্দী করার পর পাকিস্তানিদের কিছুই করার ছিল না। খুব বড়জোর হলে পাকিস্তানি ৩৫% অবাঙালি সৈন্যদের সাথে ৬৫% বাঙালি সৈন্যদের একটা খুবই ছোটোখাটো এবং সীমিত যুদ্ধ বা লড়াই হতো, যা কেবলমাত্র ক্যান্টনমেন্টেই সীমাবদ্ধ থাকত। পরিবেশ পরিস্থিতি এবং সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার দায়িত্ব পালন না করায় আমাদের স্বাধীনতা পেতে লক্ষ লক্ষ মানুষকে অকাতরে প্রাণ দিতে হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে। ৭ই মার্চের ভাষণ ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। আসলে শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণকে বিশ্লেষণ করলে দেখা যাবে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য এটি একটি চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ, ইংরেজিতে যাকে বলা হয় ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ। এই ভাষণকে কোনো বিচার বিশ্লেষণেই স্বাধীনতার ঘোষণা বলা যাবে না। ইতিহাসের বিচার বিশ্লেষণে শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণকে বলা যায় ট্রিমেন্ডাস কন্ডিশনাল স্পিচ বা চমকপ্রদ অসাধারণ শর্তযুক্ত ভাষণ। শেখ মুজিবুর রহমান যদি ৭ই মার্চের ভাষণে প্রকৃত অর্থেই চূড়ান্তভাবে স্বাধীনতার ঘোষণা করেই থাকবেন, তাহলে ১. ওই ভাষণে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দাবি করেছিলেন কেন? ওই ভাষণের মুখ্য ও গুরুত্বপূর্ণ বিষয়ই ছিল শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা। ২. ২৩শে মার্চ পাকিস্তান দিবসে শেখ মুজিবুর রহমান ধানমন্ডির বাড়িতে স্বাধীন বাংলার পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন কেন? শেখ হাসিনার ঐক্যমতে সরকারের মন্ত্রী আসম রব দাবি করেছেন রাষ্ট্রীয়ভাবে ২রা মার্চকে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করতে হবে। ২রা মার্চকে যদি স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে পালন করা হয়, তাহলে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের গুরুত্ব কতটুকু থাকে? যেখানে ৭ই মার্চে পাকিস্তান সেনাবাহিনী অবাঙালি, পাঞ্জাবি, বেলুচ, সিন্ধি দুর্বল হাজার পাঁচেক সৈন্যকে বন্দী করে প্রায় বিনা যুদ্ধে বিনা রক্তপাতে বাংলাদেশ স্বাধীন করা সম্ভব ছিল, তা না করে পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে অধিক পাকিস্তানি
পাঞ্জাবি, বেলুচ, সিন্ধি সৈন্য সমাবেশ করার পূর্ণ সুযোগ দিয়ে 25 বা 26শে মার্চ আমাদের উপর আক্রমণ করা পর্যন্ত দীর্ঘ সময় কেন দেয়া হয়েছিল? 4. 25শে মার্চ রাতে ঘরে ডক্টর কামাল হোসেন থাকতে হাতের কাছে তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সফল নেতৃত্বদানকারী অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকতেও শেখ মুজিবুর রহমান কেন তাদের কাছে স্বাধীনতার ঘোষণা দিলেন না? 25শে মার্চের কালো রাতে নিরীহ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি বর্বর সেনাবাহিনী যখন পৈশাচিক আক্রমণ করল এবং নির্বিচারে বাঙালি হত্যা করতে লাগল এবং বাঙালি সৈনিক, ইপিআর, পুলিশ, আনসার পাকিস্তানি হানাদারদের মোকাবেলায় যুদ্ধ করতে লাগল, তখন শেখ মুজিবুর রহমান দিশেহারা বাঙালিদের নেতৃত্ব না দিয়ে কেন পাকিস্তানিদের কাছে ধরা দিলেন? 6. তাহলে কি শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা যে বলেন 26শে মার্চ দুপুর 2:30-3টায় পাকিস্তানের জেনারেল টিক্কা খান আমাদের বাসায় এসে আব্বাকে সেলুট দিয়ে আব্বাকে বলল, স্যার, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আপনার সাথে আলোচনা করার জন্য আমাকে একটি স্পেশাল বিমানসহ পাঠিয়েছে আপনাকে রাওয়ালপিন্ডি নিয়ে যাওয়ার জন্য। আপনি ম্যাডামকে সাথে নিতে পারবেন, চাইলে অন্য কাউকে নিতে পারবেন। আব্বাকে সসম্মানে জেনারেল টিক্কা খান নিয়ে গেল। যাওয়ার সময় মাকে জেনারেল টিক্কা খান সেলুট দিয়ে গেল। তাহলে কি এটাই সত্যি? 7. শেখ মুজিবুর রহমান কি মনে করেছিলেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানোর জন্য রাওয়ালপিন্ডি নিয়ে যাচ্ছেন? আর তাই কি পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণের মুখে গোটা বাঙালি জাতিকে অসহায় অরক্ষিত রেখে তিনি জেনারেল টিক্কা খানের সাথে পাকিস্তান চলে গেলেন? 8. পাকিস্তানি নরপিচাস হায়নাদের আক্রমণের মুখে আপোষকামী নেতার আপোষের ফলে দিশেহারা নাবিকের মতো কিংকর্তব্য বাঙালি জাতি ঠিক সেই সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর কঠোর শৃঙ্খলার মধ্যে থাকা বাঙালি সৈনিক পাকিস্তানি সেনা আইনে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সম্পূর্ণ ঝুঁকি নিয়ে এলেন এক তরুণ বাঙালি সৈনিক। মুক্তিপাগল স্বাধীনতাকামী মানুষকে তিনি শোনালেন স্বাধীনতার অমরবাণী। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি ঘোষণা করলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম। 27শে মার্চ প্রত্যুষে ইথারে ভেসে এলো এই অমর স্বাধীনতার বাণী। সঙ্গে সঙ্গে বাংলার মুক্তিপাগল দামাল ছেলেরা ঘর থেকে বেরিয়ে পড়ল এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান প্রথমে ঘোষণা করলেন, আই অ্যাম মেজর জিয়া, প্রেসিডেন্ট অফ পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অব বাংলাদেশ। পরে কৌশলগত কারণে তিনি বললেন, আই অ্যাম মেজর জিয়া, আই ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান। মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় কি পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে আপোষের ভিত্তিতে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা গ্রহণের পথে অন্তরায় হল? নয়। এরপরেই 17ই এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে ঘটে গেল আর এক ঐতিহাসিক ঘটনা। ভারত সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আন্তর্জাতিক বিশ্বের বহু দেশের সাংবাদিকদের সামনে কুষ্টিয়া জেলার মেহেরপুর বৈদ্যনাথতলার আম্রকাননে 17ই এপ্রিল তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের বিপ্লবী সরকার শপথ গ্রহণ করল। তাজউদ্দিন আহমেদ হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ তার মন্ত্রিসভা গঠন করলেন। শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেই শেখ মুজিবুর রহমানকে করা হলো রাষ্ট্রপতি। সৈয়দ নজরুল ইসলামকে করা হলো অস্থায়ী রাষ্ট্রপতি। যদি শেখ মুজিবুর রহমান আপোষের ভিত্তিতে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যদিও গিয়ে থাকেন, তাহলে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ শেখ মুজিব ইয়াহিয়া আপোষ ফর্মুলা কি ভণ্ডুল করে দেয়নি? 10. এই জন্যই কি সফল নেতৃত্ব দিয়ে সরকার পরিচালনা করে দেশ স্বাধীন করে স্বাধীন দেশে শেখ মুজিবুর রহমানকে ফিরিয়ে আনার পর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকেই শেখ মুজিবুর রহমান তার মন্ত্রিসভা থেকে নিগৃহীত করে বের করে দিয়েছিলেন? 11. হয়তো এর জন্যই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সেনাবাহিনীর সর্বজ্যেষ্ঠ সিনিয়র হওয়া সত্ত্বেও শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রধান না করে চাকরিতে জুনিয়র শফিউল্লাহকে সেনাবাহিনীর প্রধান করেছিলেন। 12. শুধু তাই নয় যে মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন করল, যুদ্ধে বিজয়ী হল, দেশে ফিরে এসে কোন আক্রোশের কারণে শেখ মুজিবুর রহমান বিজয়ী মুক্তিযোদ্ধাদের ছুঁড়ে ফেলে দিলেন এবং যে প্রশাসন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের
তাবেদারি করেছে, বাঙালিদের হত্যা করেছে, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই পরাজিত প্রশাসনকে কী কারণে শেখ মুজিবুর রহমান পুনঃপ্রতিষ্ঠিত করলেন না? মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করে, অবহেলা করে, অত্যাচার করে, শুধুমাত্র সদিচ্ছার অভাবে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা না করে অমুক্তিযোদ্ধাদের, এমনকি রাজাকারদেরও মুক্তিযুদ্ধে সনদ বিতরণ করে শেখ মুজিবুর রহমান এক কলঙ্কের সৃষ্টি করলেন। কিন্তু কেন? ধিক শেখ মুজিব, ধিক! 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সৈন্যরা দৈনিক ইত্তেফাক পত্রিকা জ্বালিয়ে দিলে তড়িৎ গতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান ইত্তেফাকের মালিক ব্যারিস্টার মইনুল হোসেনের ক্ষতিপূরণ বাবদ নগদ 10 লক্ষ টাকা দেয় এবং মুক্তিযুদ্ধের সময় মইনুল হোসেনরা লন্ডন, জার্মানি ঘুরে অত্যাধুনিক অফসেট মেশিন কিনে আনলেন, কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নিলেন না। পাকিস্তান হানাদার কবলিত গোটা সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধের গোটা সময়, গোটা 9 মাস মইনুল হোসেনরা পাকিস্তান প্রেস থেকে বিনা পয়সায় ইত্তেফাক পত্রিকা বের করলেন। বলা বাহুল্য, ওই সময় ইত্তেফাকে পাকিস্তানি জেনারেল ইয়াহিয়া খান, টিক্কা খান, ফরমান আলী, নিয়াজি ও পাকিস্তানের অন্যান্য জেনারেল ও সৈন্যদের এবং ঘাতক গোলাম আজম সহ অন্যান্য আলবদর রাজাকারদের প্রশংসা করে খবর ছাপা হতো, আর মুক্তিযোদ্ধাদের বলা হতো দেশদ্রোহী ভারতীয় চর। অর্থাৎ ইত্তেফাক তখন মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের তাবেদারি ও দালালিতে লিপ্ত ছিল এবং দালালি ও তাবেদারির পুরস্কার হিসেবে পাকিস্তান সরকারের সমস্ত বিজ্ঞাপন ইত্তেফাক পেত। অপ্রত্যাশিতভাবে হঠাৎ 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে যাওয়ায় ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুরা পাকিস্তান সরকারের কাছ থেকে দালালি ও তাবেদারির পুরস্কারস্বরূপ পাওয়া বিজ্ঞাপনের বিলের টাকা নিতে পারেনি। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে পূর্বের পরিচয়ের সূত্র ধরে স্বাধীন দেশের কর্ণধার শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পাকিস্তানি দালালির ও তাবেদারির সেই বিলের টাকা নেয়? কোনো বিবেকবান মানুষ কি এই বিলের টাকা দিতে পারে? এই জন্যই কি লক্ষ লক্ষ মানুষের জীবন আর মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করা হয়েছে? ধিক শেখ মুজিব, ধিক! এদেশের মুক্তিপাগল দামাল ছেলেরা প্রাণের মায়া ছিন্ন করে দেশমাতৃকার মুক্তির জন্য প্রাণপণ লড়াই করেছে, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে মুখোমুখি যুদ্ধ করেছে। ঠিক তখন পাকিস্তান সরকার মুক্তিযুদ্ধ নস্যাৎ করার জন্য কুমতলবে ইপিসিএস এর পরীক্ষা নিল। নিজের প্রাণের বিনিময়ে পাকিস্তানি হানাদারকে কবল থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচানোর সেই অগ্নি পরীক্ষার দিনে বাংলার দামাল ছেলেরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল, আর স্বার্থান্বেষী চরম সুবিধাবাদী কতিপয় ব্যক্তি পাকিস্তান সরকারের দেয়া সেই ইপিসিএস পরীক্ষায় অংশ নিল এবং দেশপ্রেম বিবর্জিত ওই ব্যক্তিরা ইপিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইস্ট পাকিস্তান ক্যাডার সার্ভিসে চাকরিতে যোগ দিল। লক্ষ প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কহীন শেখ মুজিবুর রহমান ওই বিশ্বাসঘাতক দেশদ্রোহীদের স্বাধীন বাংলাদেশের ক্যাডার সার্ভিসের চাকরিতে পুনর্বহাল করলেন। কিন্তু কেন? ন্যূনতম বিবেক থাকলেও কি এটা সম্ভব? ধিক শেখ মুজিব, ধিক! মানুষের জন্য নিবেদিত প্রাণ দেশপ্রেমিক সর্বহারা দলের নেতা কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দী দশায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় সম্মুখ থেকে গুলি করে হত্যা করে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে আস্ফালন করে শেখ মুজিব হয়েছে বিবেকহীন এক কাপুরুষ। ডায়েরির পাতা। তুমি যা চেয়েছিলে তাই হয়েছে। তুমি চেয়েছিলে যেন তেন প্রকারে একবার শুধু ক্ষমতায় যাওয়া, তাই হয়েছে। দেশের জন্য, জাতির জন্য কিছু করতে হলে যে ত্যাগ স্বীকার করা প্রয়োজন তা তুমি করতে কখনোই প্রস্তুত ছিলে না। প্রথম থেকেই শুধু ক্ষমতায় যাওয়ার জন্য তুমি সর্বদা ব্যস্ত ছিলে এবং তাই হয়েছে। 15/06/1996। না, তুমি দেশের জন্যই কিছু করতে পারবে না, কেননা দেশের জন্য কিছুই করার মন তোমার নেই। মানুষের জন্য কিছু করার মন নেই বলেই তোমার ইচ্ছেও নেই, আর ইচ্ছে নেই বলেই তোমার উপায়ও নেই। যদি তোমার ইচ্ছে থাকতো তাহলে কিছু একটা উপায় হতো, কিন্তু জাতির জন্য কিছু করার ইচ্ছে তোমার নেই, কাজেই উপায়ও নেই। 15/12/1996। আমরা তোমাকে ক্ষমা করতে চাই, কিন্তু কোনো বিচারেই ক্ষমা করতে পারি না। তুমি ক্ষমার অযোগ্য। তুমি প্রার্থনা করো আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে ক্ষমা করার সামর্থ্য আমাদের দেন। 27/02/1997। 1981 সালের 12ই জুন যখন তুমি তোমার পিতার ধানমন্ডির 32 নম্বর বাড়িটি এবং অলঙ্কারসহ যাবতীয় জিনিস 72 পৃষ্ঠার
ইন্ডাস্ট্রিতে সই করে বুঝে নিচ্ছিলে, তখনই মনে হচ্ছিল তুমি মানুষ নও, অন্য কিছু। তুমি যখন খুঁটিয়ে খুঁটিয়ে সব বুঝে নিচ্ছিলে, সবাই হতবাক হয়ে তোমার দিকে তাকিয়েছিল। কীরকম ধীরস্থির এবং অবলীলাক্রমে তুমি বলেছিলে, আমার কানের দুল 3টা কই, আমার নাকের ফুল 2টা কই, আমার হাতের 40টা চুড়ি কই, ইত্যাদি ইত্যাদি তুমি বলেছিলে। আর সরকারি কর্তৃপক্ষ একটা একটা করে সব কিছু বুঝিয়ে দিচ্ছিল। সেই দিনটার কথা আমার আজও মনে আছে। সেদিন তোমাকে দেখেই মনে হয়নি যে এই বাড়িতে তোমার পিতৃকুলের সব শেষ হয়ে গেছে। তুমি এমনভাবে গুনে গুনে প্রায় 70 লক্ষ টাকার গয়নাসহ অন্যান্য মালামাল বুঝে নিলে যে তাতে মনে হলো তুমি মানুষ নও, অন্য কোনো কিছু। কারো লেখা পড়ো না, কোনো বই পড়ো না, ভালো কথা শোনো না। তোমার নাম শেখ হাসিনা। তুমি পিতৃমাতৃহীন, স্বামী কর্তৃক পরিত্যক্ত এক রমণী। তোমার মেয়ের ভাষায় তুমি বহুরূপী। আর তোমার প্রিয় গৃহভাত্রী রমাকান্ত, যাকে তুমি ভালোবাসতে, সেও তোমাকে ভালোবাসত, কিন্তু সেও তোমার কাছে রইল না। তুমি এমন এক প্রাণী। শিক্ষা, এসবই তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকে এসবই আমাদের পাওয়া। তুমি যা দিয়েছ তার সবটুকুই আমরা পেয়েছি। নতুন করে তোমার কাছ থেকে আমাদের আর পাওয়ার কিছুই নেই। তাই তুমি যা দিয়েছ তা আমরা সকলের কাছে ফাঁস করে দিতে চাই। তাতে তুমি দুঃখ পেলে আমাদের কিছু করার নেই। এই শিক্ষাই তুমি আমাদের দিয়েছ। তোমার কাছ থেকেই আমরা এই শিক্ষা পেয়েছি। সেদিন হয়তো তুমি ভাবনি তোমার শিক্ষাই তোমার বিরুদ্ধে কাজে লাগিয়ে দেব। এই হয়, আসলে এই হয়। তোমার মতো যারা এই শিক্ষা দেয় তারা কেউই ভাবে না যে এই শিক্ষা যে একদিন তাদের বিরুদ্ধেই কাজে লেগে যাবে। তাই হয়তো তুমিও ভাবনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে খালি হাতে বিদায় না দিয়ে অন্তত শিক্ষাটা দিয়েছিলে, নইলে তো মাঠে মারা যেতে হতো। অবশ্য তুমি তাই চেয়েছিলে। তোমার দেয়া শিক্ষাটা বেঁচে কিনে অন্তত বাঁচার চেষ্টা করি। শেষবারের মতো বলি, তুমি দুঃখ করো না। বিশ্বাস করো, তোমার বিরুদ্ধে এছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। জানি বিশ্বাস করবে না, কারণ তোমার মাঝে বিশ্বাস বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে মানুষের মনন জগতের এক ধরনের অনুভূতি, যে অনুভূতির ফলে একটা জাতির মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটে এবং সেই পরিবর্তনের ফলে গোটা জাতি মন থেকে পুরনো ধ্যান ধারণা, ব্যক্তি স্বার্থপরতা ঝেড়ে ফেলে নতুন মন ও ভাবনা নিয়ে গড়ে ওঠে। এই মন ও ভাবনাকে বলা হয় চেতনা। আর এই গড়ে ওঠা নতুন মন ও ভাবনা বা চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি বড় করে দেখা, বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থকে বেশি করে বড় করে দেখা, নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে অন্যের সুখ দুঃখকে প্রাধান্য দেয়া। একটা জাতির জীবনে এই চেতনা বছর বছর ধরে আসে না। একটা বিশেষ মুহূর্তে, একটি বিশেষ প্রয়োজনে হাজার হাজার বছর পর একটা জাতির জীবনে এমন একটি চেতনার জন্ম বা সৃষ্টি হয়। আর একটা জাতির জীবনে যখনই এই চেতনার সৃষ্টি হয়, তখনই সেই জাতি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একে অপরকে নিজের মতো ভালোবাসে। কখনো কখনো নিজের চাইতেও অন্যকে বেশি ভালোবাসে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা এবং অন্যকে নিজের মতো করে ভালোবাসার চেতনাকেই বলা হয় মুক্তিযুদ্ধের চেতনা। জাতির জীবনে যখনই এই চেতনার জন্ম হয়, তখনই সেই জাতি মাথা তুলে দাঁড়ায়। পৃথিবীর কোনো শক্তি সেই জাতিকে দাবিয়ে রাখতে পারে না। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবাসার চেতনা হাজার হাজার বছর পর বাঙালির জাতির জীবনে এসেছিল 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময়। 1971 সালে বাঙালি জাতি নিজের সুখ দুঃখের চাইতে অন্যের সুখ দুঃখকে বড় করে দেখেছে, বেশি করে দেখেছে। নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসার বা অন্যকে নিজের মতো ভালোবাসার চেতনা বারবার আসে না। হাজার বছরে একটা জাতির জীবনে একবারই এই চেতনা আসে। জাতীয় জীবনে যখন এই চেতনা আসে, তখন গোটা জাতি সকল প্রকার অন্যায়, অবিচার, স্বার্থপরতা, পরাধীনতা ইত্যাদির সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং মুক্তিযুদ্ধের লড়াই শুরু করে। বাঙালির হাজার বছরের ইতিহাসে একমাত্র 1971-এর মুক্তিযুদ্ধের সময়েই বাঙালি এই চেতনায় উদ্বুদ্ধ হয়েছিল এবং গোটা বাঙালি জাতি তখন সকল প্রকার ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থকে বড় করে দেখেছে। অন্যকে নিজের চাইতে বেশি ভালোবেসেছে। সমস্ত বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করেছে। এক কথায় মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে নিজের চাইতে অন্যকে বেশি ভালোবাসা, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে দেশ ও জাতির স্বার্থ বেশি দেখা। স্বাধীনের পর দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় এসে
মুক্তিযুদ্ধের এই চেতনাকে ধ্বংস করে দিয়েছে। আর এই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী দেশপ্রেম বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা যায় শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হয়েছে। আমার শেখ মুজিবের ও শেখ হাসিনার ফাঁসি চাই। ইতিহাস সাক্ষ্য দেয় ইংল্যান্ডের ক্রোমওয়েল রাজতন্ত্রের ক্ষমতার লোভ করে নিজেই ক্ষমতার অপব্যবহার করে একজন স্বৈরাচারী শাসক হয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডের গণতান্ত্রিক জনতা তাকে ক্ষমা করেনি। দেশের প্রচলিত আইনে তার বিচার হয়েছিল তার মৃত্যুর পর। এই বিচার প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়িয়েছিল এবং তার ফাঁসি হয়েছিল। কবর হতে তার হাড়গোড় তুলে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। এটাই হলো আইনের শাসন। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিব হত্যার প্রতিবাদে যুদ্ধ করে দেশের যে ক্ষতি করেছি সেই অপরাধে আমার ফাঁসি চাই। স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ষড়যন্ত্রের কথা জেনেও তা প্রকাশ না করায় এবং হত্যাকারীদের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে আমার ফাঁসি চাই। 1983 মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জয়নাল ও জাফর এবং 1984 সালের সেলিম এবং দেলোয়ার হত্যায় শেখ হাসিনার পরিকল্পনা এবং ষড়যন্ত্রে অংশ নিয়ে যে অপরাধ আমি করেছি তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য শেখ হাসিনার পরিকল্পনা ও নির্দেশে হিন্দু মুসলমান রায়াট লাগিয়ে যে অপরাধ করেছি তার জন্য আমার ফাঁসি চাই। 1992 সালের পর থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের নামে ঢাকা শহরে শেখ হাসিনার নীল নকশা ও নির্দেশে যে 103 জন লোক নিহত হয়, এই অজ্ঞাতনামা 103 জন মানুষ হত্যার দায়ে আমার ফাঁসি চাই। মানুষকে নিহত হতে হয় এবং 2 লক্ষ মা বোনকে ধর্ষিত হতে হয়। এই 30 লক্ষ মানুষ হত্যা এবং 2 লক্ষ নারীকে ধর্ষিত হওয়ার জন্য দায়ী শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। 2. মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 3. যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এবং দেশ স্বাধীন করে শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরিয়ে এনেছে, স্বাধীনতার পর ভারত থেকে সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা না এনে রাজাকার আলবদর সহ ভুয়া ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদ দেয়ার অভিযোগে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। 4. ক্ষমা না চাইতেই স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদরদের ঢালাওভাবে ক্ষমার ঘোষণা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। 5. মহান বিপ্লবী নেতা কমরেড সিরাজ শিকদারকে বন্দী অবস্থায় বিনা বিচারে গুলি করে হত্যা করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর ফাঁসি চাই। 6. সিরাজ শিকদারকে খুন করে পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে আজ কোথায় সিরাজ শিকদার বলে দামভক্তি করে পবিত্র পার্লামেন্টকে অপবিত্র করার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর শাস্তি চাই। 7. জনগণের ভোট দেওয়ার অধিকার, মিছিল করার অধিকার, দল করার অধিকার এবং সংবাদপত্রের স্বাধীনতা হরণসহ সংবিধানের মৌলিক অধিকার হরণ করে জাতির উপর একদলীয় বাকশাল এর শাসন শোষণ চালিয়ে দেওয়ার অপরাধে শেখ মুজিবুর রহমানের মরণোত্তর বিচার চাই, শাস্তি চাই। ক. 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর অনেক চেষ্টা এবং কষ্টের পর শিক্ষিত ছাত্র যুবকদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে আনার ধারণার সূচনা হয়েছিল। ছাত্র যুবকরা ভাবতে শুরু করেছিল রাজনীতি হচ্ছে মানুষকে দেয়ার জন্য, পাওয়ার জন্য নয়। কিন্তু শেখ হাসিনা দেশে এসে সন্ত্রাসী, চোরাকারবারি, কালোবাজারি, ঘুষখোরদের রাজনীতি টেনে এনে কালো টাকাকেই রাজনীতির চালিকা শক্তিতে পরিণত করেছে এবং রাজনীতি থেকে সকল প্রকার নীতি আদর্শ ঝেঁটিয়ে বিদায় করে প্রতিষ্ঠা করেছে নীতিহীন এক রাজনীতি। এই অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। খ. ভারতে বসে স্বাধীনতার শোষক মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে এবং 1981 সালের 30শে মে তা বাস্তবায়িত করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। গ. 1982 সালে জনগণ কর্তৃক নির্বাচিত বিএনপি সরকার উৎখাত করে সামরিক সরকার প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। ঘ. সামরিক স্বৈরাচার জেনারেল এরশাদকে হাতের মুঠোয় রাখার জন্য ষড়যন্ত্র পরিকল্পনা করে ছাত্র আন্দোলনের নামে 1983 মধ্য ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাফর ও জয়নাল এবং
1984 ফেব্রুয়ারিতে সেলিম ও দেলোয়ার হত্যার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই ও 1992 সালের ডিসেম্বরে সার্ক শীর্ষ সম্মেলন পণ্ড করার জন্য হিন্দু মুসলমান সাম্প্রতিক রায়ট লাগিয়ে দেওয়ার অপরাধে শেখ হাসিনার বিচার চাই, শাস্তি চাই। 1992 সাল থেকে 1996 সালের মার্চ পর্যন্ত আন্দোলনের ইস্যু তৈরি করার জন্য ঢাকা শহরে 103 জন নিরীহ অজ্ঞাতনামা সাধারণ মানুষকে খুন করার অপরাধে শেখ হাসিনার ফাঁসি চাই। উপসংহার: সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা কাশ্মীরে হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনী ডেকে এদেশটাকে ভারতের দখলে দিয়ে যাবেন। সমগ্র জাতি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধা হুঁশিয়ার। প্রিয় শ্রোতা, আজ এই পর্বের মাধ্যমেই এখানেই শেষ হল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা বই আমার ফাঁসি চাই। আশা করি এই বইটি আপনাদের ভালো লাগবে এবং বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানতে এই বইটা কিছুটা হলেও আপনাদেরকে সাহায্য করবে। সবাই সুস্থ থাকুন এই কামনা করেই এবং আমাদের পরবর্তী মুক্তিযুদ্ধ কিংবা ইতিহাস বিষয়ক বইগুলো শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।